আজ নীলাদ্রিকে দেখতে আসবে, তাই খুব তোড়জোড় চলছে। পাত্রপক্ষ বিশাল বড়লোক, মান সম্মানী মানুষ। ছেলেও যেন হীরের টুকরো, ইঞ্জিনিয়ার, দেখতে ঠিক রাজপুত্র। এমন সম্বন্ধ আসা সত্যিই ভাগ্যের ব্যাপার। নীলাদ্রিও বা কম নাকি? একবার চোখ গেলে কেউ চোখ ফেরাতে পারবে না এমন মেয়ে। রূপে গুণে অনন্যা, লেখাপড়ায় গান বিতর্ক সবেতেই পারদর্শী। সারা ঘর পুরস্কারে ভর্তি। কত গণ্যমান্য ব্যক্তির থেকে পুরস্কার পেয়েছে। মন্ত্রী, সাহিত্যিক, এমনকি রাষ্ট্রপতির হাত থেকেও পুরস্কার নিয়েছে। সব ছবি ফ্রেমবন্দি করে বসার রুমে রাখা হয়েছে। যে আসে ঘুরে ঘুরে দেখে আর প্রশংসা করে। নীলাদ্রির মা বাবার গর্বে যেন তর্স হয় না, কিন্তু কাউকে সেটা দেখায় না। এমন মেয়ের জন্য এমন ছেলে আসবে সেটাই স্বাভাবিক। সবার কত জল্পনা কল্পনা, নীলাদ্রির সাথে হাসি তামাশা। দেখিস বড়লোক বাড়ির বউ হয়ে আবার আমাদের ভুলে যাস না। বিকেলে পাত্রপক্ষ আসে। বাহ, সবাই বেশ দামি কাপড় চোপড় পরে এসেছে। পারফিউমের সুবাসে ঘর ভরে গেছে। সবার চোখ যথারীতি ছবি আর পুরস্কারের দিকে। নীলাদ্রির বাবা কখন কোথায় কোন পুরস্কার পেয়েছে তা বলতে বলতে হয়রান। সবাই ভীষণ খুশি। বাহ, মেয়ে তো বেশ রূপবতী, আবার গুণীও। এমন মেয়ে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমাদের বড় বউ বেশ সুন্দরী। ছেলে বলেছে বৌদির মতো সুন্দরী আর লক্ষ্মীমন্ত হলেই বিয়েতে সে রাজি। নীলাদ্রি ওদের সামনে যায়, সবাইকে নমস্কার করে। অনেক পোশাক আছে ওর, তারপরও সাদামাটা পোশাক পরতে ও বেশি পছন্দ করে। সব কিছুই রুচিসম্মত। বাড়িতেই তো আসছে ওরা, বিয়ের সাজ তো আর সাজবে না। তাই হলুদ হালকা কাজের একটা জামা পরেছে, হালকা লিপস্টিক, বেশ অপূর্ব লাগছে ওকে। ওকে মিতালির পাশে বসানো হয়েছে। মিতালি ছেলের বৌদি, অর্থাৎ ওর দাদার বউ, বেশ সুন্দরী। দামি শাড়ি আর গয়না পরে এসেছে, একটু ভারী শরীর। সবাই প্রশ্ন করছে। মিতালি তখন বাচ্চাকে নুডলস খাওয়াতেই ব্যস্ত। ছেলের দুটো বোনও এসেছে, তারাও বেশ সুন্দরী, দামি কাপড়ে, বেশ স্টাইলিস্ট। কিন্তু প্রশ্নগুলো কেমন যেন। তুমি কি সাজতে পারো না, নাকি পছন্দ করো না? না সাজনি তো, তাই বলছি আর কি। নীলাদ্রির মেজাজ প্রথম প্রশ্নেই খারাপ হয়ে গেল। তারপরেও আস্তে করে বলল, আমি সাজতে পারি, তবে অত বেশি সাজতে পছন্দ করি না। আর বাড়িতেই তো আসছেন আপনারা, তাই সাজিনি। ও, তা মুখে কি কোনো টোনার মেখেছ, না অরিজিনাল কালার? এবার মিতালি মুখ খুলল। ছোটদি, এসব কি প্রশ্ন? দুই ননদই হাত টিপল। কেন বৌদি, তোমার মতো সুন্দরী আসছে তাই হিংসে হচ্ছে? ও আমার মতো হবে কেন? ও ওর মতো, আর সুন্দরী নিয়ে গিয়ে তো শোপিসই বানাবে। ওরা আর কথা বাড়ালো না, সবাই খেয়ে দিয়ে চলে যায়। ছেলেকে আলাদা করে কথা বলতে বললে সে বলে সবাই রাজি থাকলে তারও পছন্দ, আলাদা করে কথা বলার কিছু নেই। ওরা যাওয়ার পর বাড়িতে কাকি পিসিরা সমালোচনায় বসে। সব ভালো ভালো দিক উঠে আসে সবার, খারাপ উঠে আসে শুধু মিতালির। কি মেয়ে রে, কথাগুলো কেমন যেন কাটা কাটা, হিংসে আর কি, নয়তো কি। নীলাদ্রির কিন্তু মিতালির কথাগুলো অন্যরকম লাগলেও খারাপ লাগেনি ওকে। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। ওদের কিছু চাই না, তারপরেও ভালো কাপড় চোপড় দেওয়া আর ভালো ক্লাব থেকে বিয়ে দেওয়া অবশ্যই দরকার। ওদের একটা মান সম্মান আছে তো। 2 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে গেল, বেশ ভালোভাবে বিয়ে হলো। নীলাদ্রিদের পরিবারে বেশ ভালো আর বড় বিয়ে, কিন্তু অগ্নিদের পরিবারে এ আর এমন কি। ওদের মেয়ের বিয়েতে ওরা এর থেকেও দ্বিগুণ করেছিল। বিয়ের পর নেপালে গেল হানিমুনে। কি যে সুন্দর জায়গাটা। অগ্নিও বেশ ভালো, খুব ভালোভাবে বুঝলো নীলাদ্রিকে।
নীলাদ্রিরা ফিরে আসার পরও বেশ অনেক লোকজন ছিল বাড়িতে, ননদরা, বাচ্চা কাচ্চারা সবাই। বেশ বড় ঘর, সবার জন্য আলাদা আলাদা ঘর, বিশাল হলরুম, নামি দামি শোপিস, সবাই খুব খুশি। আর মিশুকে শ্বশুর শাশুড়িও। যখন সবাই চলে গেল, এতদিনে খেয়াল হলো মিতালির কথা। খুব ভালো রান্না করে, বিভিন্ন নাস্তা বানাতে পারে, সবার সাথে হাসি মুখে মেশে। দুটো বাচ্চা, ইতু আর সেতু। সবার খাওয়া হলে দুজনে বসে একসাথে খায়, টুকটাক কথা বলে। নীলাদ্রির গানের গলা ভীষণ ভালো, মাঝে মধ্যে মা বাবা ডাকে। নীলাদ্রি গান শোনায় ওদের। নীলাদ্রির গানের অনুষ্ঠান ছিল, অগ্নিকে বলাতে সে নিয়ে যায়। 3 রাউন্ডের অনুষ্ঠান। 2 দিন যাওয়ার পর লাস্ট দিন যাবে বলে ওপরে শুয়েছিল। অগ্নি এসে বলল, তাড়াতাড়ি তৈরি হও, বড় মামির নাকি পা ভেঙেছে, এক্ষুনি যেতে হবে। রাতে ওখান থেকে খেয়ে আসবো একেবারে। কিন্তু আজ তো আমার গানের অনুষ্ঠান আছে। তো তো মানেটা কি? আমি যাব না? ওখানে গেলে কিভাবে হবে? বাদ দাও, 2 দিন গেলে না। আর ওরা আমাদের দাওয়াত দিয়েছে, না গেলে কেমন একটা দেখায়। আজ না গেলে ওরা তো আমায় টাকাটা দেবে না। তুমি কি এখনো টাকার জন্য গান গাইবে নাকি? আমি দেব তোমার যা লাগবে, তৈরি হয়ে নাও। এই বলে বের হয়ে গেল অগ্নি। তুমি কি টাকার জন্য গান গাইবে নাকি এখনো? কথাটি ভীষণ গায়ে লাগলো ওর, কিন্তু কিছুই বলল না নীলাদ্রি। কিছুদিন পর মিতালি নাস্তা বানাচ্ছে, আর নীলাদ্রি সবাইকে তা সার্ভ করছিল। ছেলেরা সবাই বসার রুমে একটা হিসেব মেলানো নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। নীলাদ্রি নাস্তা দিতে গিয়ে বলল, আমি করে দেব হিসেবটা। বাবা চোখ তুলে তাকালেন, বিরক্ত হলেন, কিন্তু কিছু বললেন না। নীলাদ্রি আবার বলল, আমি করে দিতে পারবো হিসেবটা। এইবার বাবা বলে উঠলেন, আহ, তুমি কি বুঝবে এসবের? নীলাদ্রি হেসে বলল, না বোঝার কি আছে বাবা। এবার অগ্নির ভাই অনিল বলে উঠল, এই তোর বউকে এখান থেকে যেতে বলতো। অগ্নি চোখের ইশারায় বলল চলে যাওয়ার জন্য। নীলাদ্রি রান্নাঘরের দিকে চলে যেতেই অগ্নি এসে বলল, যেখানে সেখানে কাবিলিটি দেখাতে এসো না। নীলাদ্রি বলতে যাবে, এমন সময় মিতালি ডাক দিল। কিছুদিন পর নীলাদ্রি রেডি হচ্ছিল। অগ্নি বলল, এত সেজেগুজে কোথায় যাবে? আজ চাকরির ইন্টারভিউ আছে। ব্যাংক জবের একটা এক্সাম দিয়েছিলাম, আজ ইন্টারভিউ। কই আগে বলনি তো? বলেছি, তুমি হয়তো ভুলে গেছো। আচ্ছা, বাবা মার থেকে পারমিশন নিয়েছো? মানে কিসের পারমিশন? কেন কেন মানেটা কি? ওদের থেকে পারমিশন নেবে না তুমি? জব করবে কিনা? নীলাদ্রি হেসে দিয়ে বলল, এখানে পারমিশনের কি আছে? আমি ইউনিভার্সিটির টপার হয়ে কি ঘরে বসে থাকবো নাকি? অগ্নি ভয়ঙ্কর ভাবে চিৎকার করে বলে উঠল। ভয়ে নীলাদ্রির হাত থেকে চিরুনিটা পড়ে গেল। অগ্নি চিৎকার করতে করতে ড্রয়িং রুমে গেল। মা, বাবা, এদিকে এসো। মা বাবা আসলে অগ্নি বলল, দেখো বাবা, এই মেয়ে তোমাদের কারোর পারমিশন না নিয়েই চাকরি করতে যাচ্ছে। মা বললেন, চাকরি? কিসের চাকরি? চাকরি কেন করবে ঘরের বউ? নীলাদ্রি কিছু বলার আগেই বাবা বলে উঠলেন, তোমার যা লাগবে সেটা অগ্নিকে বলবে, আর যদি বাপের বাড়িতে সাহায্য করতে চাও তাও বলবে। চাকরি বাকরি করার কোনো দরকার নেই। নীলাদ্রি বলল, কেন চাকরি করব না? লেখাপড়া শিখে কি ঘরে বসে থাকবো? অগ্নি আরও জোরে চিৎকার করে বলে উঠল, মা বাবার মুখে মুখে তর্ক করো? উনারা বলেছেন মানে করতে হবে না চাকরি। নীলাদ্রি বলল, তাহলে MA BA পাস করা মেয়ে এনেছো কেন? ম্যাট্রিক ফেল মেয়ে আনতে পারতে, সে ঘরে থাকবে কাজের মেয়ে হয়ে। অগ্নি এবার অগ্নিমূর্তি হয়ে এগিয়ে আসলো নীলাদ্রির গায়ে হাত তোলার জন্য। মাঝে মিতালি চলে এলো। ছোটদা, তোমার কি মাথা খারাপ হয়েছে? করছোটা কি? যাও। অগ্নি ওখান থেকে সরে যেতেই নীলাদ্রি চেয়ারে বসে পড়ল। কি হলো এটা? দুপুরে নীলাদ্রি খেলো না কিছুই, রুমে শুয়েছিল। মিতালি এসে বলল, ওঠো। না, আমি খাবো না। খেতে হবে না,
তৈরি হয়ে নাও, একটা জায়গায় নিয়ে যাব চলো। মিতালি নীলাদ্রিকে নিয়ে ওর বাপের বাড়ি গেল। খুব সুন্দর গোছানো। মিতালিরা 3 বোন। মিতালি সবার চেয়ে ছোট। মিতালির বাবা নেই, মা আছেন। বড় বোন স্বামীর সাথে লন্ডনে থাকে। মেজ বোন ডাক্তার। মেজ বোন স্বামীর সাথে থাকে না, বাচ্চা নিয়ে মায়ের সাথেই থাকে। 3 বোনই অসম্ভব সুন্দরী। মিতালি নীলাদ্রিকে নাস্তা দিয়ে বড় একটা অ্যালবাম বের করলো। ধুলো জমা কিছু ট্রফি আনলো। এইগুলো কার দিদি? আমার, নাচ আর আবৃত্তির। বাবা যখন ছিলেন সব চকচক করত, এখন এগুলো সব ধুলো মাখা অতীত। তুমি কি নাচ করতে? হ্যাঁ, জেলা চ্যাম্পিয়ন হয়েছিলাম। নীলাদ্রি ছবি দেখতে শুরু করলো। কত জায়গায় নাচের ছবি, পুরস্কারের ছবি। শেষে দেখলো ঢাকা ইউনিভার্সিটির রসায়ন ভবনের সামনে মিতালির গ্র্যাজুয়েশনের ছবি। তুমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী? আমি 1ম স্থান অধিকার করেছিলাম, আর তোর দাদা 3য় স্থান। ওমা, তোমরা একসাথে পড়তে? তার মানে প্রেম করে বিয়ে? শোনো তাহলে, আমি ছিলাম তোমার মতোই, সবকিছুতেই প্রথম হতাম। নাচ আমার স্বপ্ন ছিল। অনিল আমাকে এক নাচের প্রোগ্রামে দেখেই পছন্দ করে। ভালো স্টুডেন্ট ছিলাম আমরা দুজনেই, তাই কাছে আসতে খুব বেশি সময় লাগেনি। ওদের ফ্যামিলি আমাদের কথা জানতো। ওরা পয়লা বৈশাখে আমার নাচ দেখে খুব পছন্দ করে। আমাদের বিয়েটাও খুব ভালোভাবেই হয়েছিল। বাবা তার সর্বস্ব দিয়ে আমার বিয়ে দিয়েছিলেন। ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগ দেওয়ার সব ঠিকঠাক ছিল আমার। তখনই হঠাৎ অনিলের বাবা হার্ট অ্যাটাক করায় মাসখানেকের জন্য বাবার ওষুধ খাওয়া দাওয়া এসবের দায়িত্ব নেই। বাবা খুব তাড়াতাড়ি রিকভার করেন। আমি যখন জয়েন্ট করতে চাইলাম, অনিল বলল, তুমি থাকলে মা বাবার স্বাস্থ্যের বেশ খেয়াল থাকবে। কাজের লোক তো আছেই। অনিল বলল, কাজের লোককে সব দেখানোর জন্যও তো একটা মানুষ দরকার। মা আর কত করবেন? আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হই, শুধু ওকে ভালোবাসি বলে। আমি জয়েন্ট না করাই চাকরিটা অনিল পেয়ে যায়। এরপর আমি মা হলাম। আমার সারা দিন ঘরের কাজ আর সবার দেখাশোনা করতে করতেই কেটে যায়। এভাবেই সংসারে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, রান্নাবান্না আর ঘরের সৌন্দর্য বৃদ্ধিতেই কাজে লাগাতে লাগলাম। প্রতিদিন যুদ্ধ জয়ের মতো সব কাজ সামলে সবাইকে খেতে দেওয়ার পর মনে হতো এ আর এক যুদ্ধ। কিন্তু 10 বছর পর যখন তুমি ফিরে তাকাবে, দেখবে শুধু রান্না বান্না করে খাওয়ানোই হয়েছে, আর কিছু না। এ যেন কিছুই না। আর আমার সব গুণ অতীত হয়ে শুধু রূপটাই গুণ হয়ে রয়ে গেল। আর কিছুই রইল না আমার। বলতে বলতেই মিতালির চোখের কোণে জল জমা হলো। মিতালি অ্যালবামটা তুলে রাখতে গেল আর বলল, তোমার মতো কত টপার নীলাদ্রি আমার মতো শুধু ভালো রান্না করা মিতালি হয়ে যাচ্ছে। তার খবর কি কেউ রাখে?